আচ্ছা ঠিক আছে, আমরা দেখো যে ঘর্ষণ বলের ম্যাথ আসার মতো এরকম কিছু কাজগুলো আমরা করব, যে ঘর্ষণ বলের মান কত এরকম টাইপের আসবে। তো আমরা হচ্ছে কয়েকটা কেস দেখি। আমরা মনে হয় 5টার মতো কেস দেখবো, সবগুলো একটু সূক্ষ্মভাবে খেয়াল করবা। অথবা ভ্যালু ভিত্তিক করবো না, বাট একটু মজা আছে। তো খেয়াল করো যে এখন বলতে পারে যে বস্তুটা ভর যদি mkg হয়, এবং বলে দিল যে এই যে দুইটা তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, যেটা আমরা শিখছিলাম ঘর্ষণ গুণাঙ্ক যেহেতু স্থির থাকবে, তাহলে হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে দিতে পারো মিউ এস। তাহলে বলা হতে পারে যে ঘর্ষণ বলের মান কত। তা আমরা জানি যে ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স যেহেতু স্থির, মানে স্থিতি ঘর্ষণ বের করতেছি, তাহলে এস দিলাম, যে স্ট্যাটিক মানে হচ্ছে স্থিতি, এর মান আসবে হচ্ছে মিউ এস ইন্টু আর। এখন কথা হচ্ছে আর এর মানটা বের করতে হবে। আরটাকে বলা হয় হচ্ছে নর্মাল রিয়েকশন বা উলম্ব প্রতিক্রিয়া। আবার বলে দিই আর এর পরিচয়গুলো খেয়াল রাখবা। আর এর পরিচয় হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া। দেখো নামটাই সাজেস্ট করে যে প্রতিক্রিয়া হলেই হবে না, তাকে উলম্ব ভাবে কাজ করতে হবে। তাহলে একটা ওজন যদি ডাব্লিউ ইকুয়াল টু এমজি নিচের দিকে কাজ করে, তাহলে তার প্রতিক্রিয়াও সমান ও বিপরীত ভাবে কি করবে, বিপরীত দিকে কাজ করবে। এটা আমরা অলরেডি হচ্ছে পূর্ববর্তী নলেজ থেকে জানার কথা। তাহলে তাদের প্রতিক্রিয়া হচ্ছে উপরের দিকে কাজ করবে হচ্ছে এমজি। তাহলে এইখানে এই অনুযায়ী ম্যাথটা দাঁড়াবে মিউ এস ইন্টু এমজি। তোমাদের 9-10 এর এইটার কথা মনে পড়ে গেছে মেবি, 9-10 এরকম একটা কেস ছিল। ঠিক আছে, এখন আমরা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রটাকে বারবার রেফার করব, কারণ নিউটনের দ্বিতীয় সূত্রের আঙ্গিকে আমরা হচ্ছে কিছু এখন পড়াশোনা করব। তো এইটা ছিল ফার্স্ট কেস। তো আমাদের সেকেন্ড কেসটা, এগুলো খুব দ্রুত লিখে ফেলবা। কেস টু, কেস টুটা হচ্ছে এরকম যে এই হচ্ছে এটা আছে, দেন আমি হচ্ছে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, সেটা তার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে অনেক বড় মাপের আমি দিলাম। তো সেই ফোর্সটাকে আমরা দিলাম হচ্ছে এএফ। আমরা গতকালই শিখছিলাম এফ মানে হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। তখন সে হচ্ছে গতিশীল হলো। তো আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে যে এই তলের গতি ঘর্ষণ গুণাঙ্ক সেটা হচ্ছে মিউ কে। গতি ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ কে, মানে তাদের মধ্যে ঘর্ষণ বল কাজ করে। তো ঘর্ষণ বল যদি কাজ করতে হয়, সে হচ্ছে তাকে কি করবে, বাধা দিবে। ঠিক আছে, তো কোশ্চেন হচ্ছে যে বস্তুর ভর যদি mkg হয়, বস্তুর ভর যদি mkg হয়, তাহলে আহ তার ত্বরণ কত আসবে। সিচুয়েশনটা বুঝছো, যে তার ত্বরণ কত আসবে। তো আমরা এখানে নিউটনের দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব। তুমি যে ফোর্স দিলা, ঘর্ষণ বল কিন্তু তোমার বিপরীত দিকে কাজ করবে, ফ্রিকশন ফোর্স। কিন্তু যেহেতু এটা গতিশীল অবস্থায়, এই জন্য আমরা নাম দিব হচ্ছে এফ কে। এফ এস হচ্ছে স্ট্যাটিক, আর এফ কে হচ্ছে কাইনেটিক, অর্থাৎ স্থিতি ঘর্ষণ মানে স্থির থাকা অবস্থায়, আর হচ্ছে গতি ঘর্ষণ। আমরা এই দুইটা নিয়ে অনেক পড়ছি, স্থিতি ঘর্ষণ কি গতি ঘর্ষণ কি। আর স্থিতি আর গতির একেবারে লিমিটিং পর্যায়টাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে লিমিটিং ফ্রিকশন, বা হচ্ছে সীমান্তিক ঘর্ষণ বল যেটা বলতে পারো। তাহলে এই এফ কে এর থেকে কিন্তু এফটা বড়। তাহলে এখন আমাদের যদি নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী যে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো ইকুয়েশনটা বের করবো, যে এখানে কিভাবে স্যাটিসফাই করবে যে তার ত্বরণ কত। তো তুমি কিভাবে বের করবা, সেটা হচ্ছে দেখো যে তোমার ফোর্সটা অবশ্যই ঘর্ষণ বলের চেয়ে বেশি। তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু, আমরা অলওয়েজ জানি যে এম এ, এটা বলছিল হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে এই ত্বরণটার মান বের করবে, কিন্তু সামেশন অফ এফটা কি, এফটা হচ্ছে তুমি অ্যাপ্লাইড ফোর্স দিছো ডান দিকে, তাহলে যেহেতু গতিশীল হয়েছে তাহলে এটা বড়, আর এফ কে তোমাকে হচ্ছে আটকানোর চেষ্টা করছে। তাহলে এই হচ্ছে ইকুয়েশন। তাহলে এফ কে এর মান কত দাঁড়াবে, এ ডট এফ অ্যাপ্লাইড ফোর্স মাইনাস এফ কে এর মানটা আসবে যেটা হচ্ছে মিউ কে ইন্টু আর। আর এর পরিচয়টা কি, আর এর পরিচয় হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া। তো উলম্ব প্রতিক্রিয়া কি হবে এই সিচুয়েশনে, এমজি নিচের দিকে কাজ করে আর উপরের দিকে কাজ করে কি প্রতিক্রিয়া আর এমজি। তাহলে এইখানে যে আলটিমেটলি ইকুয়েশনটা থাকতেছে অ্যাপ্লাইড ফোর্স থেকে মিউ কে ইন্টু এম জি ইকুয়াল টু হচ্ছে এম এ। সেইখান থেকে আসলে তুমি বের করতে পারবা ত্বরণের মান কত। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন গুলো আসলে যাতে সলভ করতে পারো। তো এগুলো পরীক্ষা প্রচুর আসে, বলা হয় প্রযুক্ত বল এত, ঘর্ষণ বল এত, ত্বরণ কত। এই টাইপের কোশ্চেনটা হচ্ছে এইভাবে করবা। এটা ছিল কেস টু। আমরা শুধু এই ফাইনাল ইকুয়েশন গুলাতে আইনা রাইখা দিব। এখানে যেমন এটা রাখলাম, এটা হচ্ছে এই কেসের জন্য, এই যে এটা এফ মানে কি অ্যাপ্লাইড ফোর্স। আবার বলেছি এগুলো কিন্তু আগের থেকেই বলা। এফ আমি যতবার লিখবো সেটা হচ্ছে প্রযুক্ত বল, অ্যাপ্লাইড ফোর্স প্রযুক্ত বল। আর হচ্ছে উলম্ব বা নর্মাল রিয়েকশন, উলম্ব প্রতিক্রিয়া বা নর্মাল রিয়েকশন। নর্মাল রিয়েকশনই সাজেস্ট করে যে এটা অবশ্যই কি থাকতে হবে, তলের সাথে লম্বভাবে থাকতে হবে। দেন মিউ এস মানে হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ
গুণাঙ্ক, আমি পরিচয়গুলো লিখে দিতেছি, এগুলা দিয়ে আমরা হচ্ছে পরে করব। মিউ কে মানে হচ্ছে গতিশীল অবস্থায় যে গুণাঙ্কটা কাজ করবে, গতি ঘর্ষণ গুণাঙ্ক। আর আর যদি আর তো বললাম, তাহলে এম হচ্ছে বস্তুর ভর, এগুলা ফিক্স থাকবে, আমরা শুধু সিচুয়েশন চেঞ্জ করব, বস্তুর ভর। ঠিক আছে, দেন দেখো কেস 3 তে চলে যাইতেছি। কেস 1 বুঝলাম, কোনো ফোর্স ছিল না। কেস 2 তে ফোর্স দিলে সেম সিচুয়েশনে কি দাঁড়াইতেছে সেটা বের করে ফেলছি। কেস 2 হলো, দেন দেখো আমরা এই জিনিসগুলো হচ্ছে বারবার মাথায় রাখবা। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এম হচ্ছে বস্তুর ভর। তো এখানে অবশ্যই লিখে রাখতে পারো এফ এস হচ্ছে স্থিতি ঘর্ষণের মান, স্থিতি ঘর্ষণ। এফ কে সেটা হচ্ছে গতি ঘর্ষণ, গতি ঘর্ষণ। এই জিনিসগুলো মাথায় রাখো, আমরা শুধু নতুন নতুন সিচুয়েশন চিন্তা করব। মিউ কেটা কি লিখছেন ভাইয়া? মিউ কে হচ্ছে গতি ঘর্ষণ গুণাঙ্ক, মানে গতিশীল অবস্থায় ঘর্ষণের যে ইয়াটা কাজ করে। কারণ আর আমরা তো এফ কে? বুঝলাম না, হ্যালো। আর এফ কেটা? এফ কে হচ্ছে গতি ঘর্ষণ, মিউ কে হচ্ছে গুণাঙ্ক। কারণ আমরা তো জানি যে ঘর্ষণ বল, ঘর্ষণ বল ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু হচ্ছে মিউ ইনটু আর, এটা আমরা শিখছি না লাস্ট ক্লাসে। সো যখন মিউ এস ব্যবহার করব হ্যাঁ তখন, ভাইয়া বুঝতে পারছি। আর যখন মিউ কে ব্যবহার করব সেটা হচ্ছে গতি ঘর্ষণ। আর আর হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া। আমি জাস্ট এই যতগুলা কেস দেখাবো, আমরা হচ্ছে বিভিন্ন কেস দিয়ে বলতে পারি ত্বরণ কত, এই কত, মানে বিভিন্ন 5টার মতো কেস আছে। তো আমরা হচ্ছে 2টা কেস দেখাইলাম। দেন দেখো আসে হচ্ছে কেস 3, সিচুয়েশন চেঞ্জ করব। হ্যাঁ, সিচুয়েশনটা হচ্ছে এরকম যে এবার উলম্ব তল দিয়ে দিলাম, অর্থাৎ একটা বস্তুকে কি করলাম, এই যে ধরো এটা হচ্ছে একটা দেয়াল, এই দেয়ালের সাথে থিটা কোণ কি করে দিলা তুমি, রাইখা দিলা। আচ্ছা এটা না দিয়ে আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা এটাই দিই আপাতত, ঠিক আছে। সো বস্তুটা কি, বস্তুটা হচ্ছে যে ধরো এটা। সো সব কেসেই বস্তুর ভর এম ধরে নিলাম। আর যদি স্থিতিশীল অবস্থায় থাকে তাহলে মিউ এস কাজ করবে, আর গতিশীল হলে মিউ কে। সেটা দিয়ে আমরা হচ্ছে আইদার এফ এস বের করবো অথবা এফ কে বের করবো। আর এইগুলা বের করার পর নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে আমরা হচ্ছে বস্তুর ত্বরণটা বের করবো বিভিন্ন রেসপেক্টে। এখন খেয়াল করে দেখো যে কোনটা যদি থিটা থাকে, অর্থাৎ এটা হচ্ছে আনত তল বরাবর একটা বস্তু রাইখা দিলা, এবং বস্তুটা গতিশীল না, বস্তুটা নিজ জায়গা কি হচ্ছে স্থিতিশীল অবস্থায় আছে, ঠিক আছে, স্থিতিশীল অবস্থায় আছে। তাহলে এখন যদি বলা হয় যে বস্তুর উপর ঘর্ষণ বল কত, কারণ যেহেতু স্থির আছে তাহলে ত্বরণ চাবে না, যেহেতু স্থির আছে ত্বরণ চাইবে না অবশ্যই। তোমার কাছে যেটা চাইতে পারে যে স্থির যেহেতু আছে তাহলে তার মধ্যে ঘর্ষণ বল কতটুকু কাজ করছে। সো এইখানে কিছু বিষয়টা হচ্ছে ভালো করে বুঝে দিই, এটা আসলে অনেকে ধরতে পারো না। ফার্স্ট কথা হচ্ছে যে ধরো এটা হচ্ছে সেই তোমার আনত তল, আর আনত তলের মধ্যে তুমি ধরো একটা বস্তু রাখলা, সেটা হচ্ছে এই যেটা, তো এটা এভাবেই থাকবে। তো দেন তুমি কি করলা, দেখো এটাকে একটু বাঁকানো শুরু করলা, এখনো পড়তেছে না, পড়তেছে না, পড়তেছে না, পড়তেছে না, পড়তেছে না, এই যে এখন পড়ে পড়লো। এই পড়ার আগ পর্যন্ত, এই যে ধরো এই পড়ার আগ পর্যন্ত সিনারি হচ্ছে এটা দেখ। তার মানে এটা স্থিতি ঘর্ষণ বলের সবগুলা কেসের মধ্যে জাস্ট কোনটা কাজ করতেছে, যেই কেসটাতে একবারে লিমিটিং কেসটা, অর্থাৎ স্থিতি ঘর্ষণের লিমিটিং কেসটা কাজ করতেছে, পুরো রেঞ্জ জুড়ে না। তাহলে এখন যদি বলা হয় যে এই ঘর্ষণ বলের মান কত, মানে যেই ঘর্ষণ বলের জন্য সে স্থির আছে, তো এই টাইপের কোশ্চেন গুলা কিভাবে করবা, এটার জন্য ভেক্টরের হেল্প লাগে। তো তার আগে আমরা হচ্ছে একটা জিনিস তোমাদের কাজ দিব, সেই কাজটা হচ্ছে এটা একটু মাথায় রাখো, এটা 9 করছিলাম। ধরো বস্তুর ওজন কিন্তু নিচের দিকে কাজ করে এমজি, ঠিক আছে। আর উলম্ব প্রতিক্রিয়া বলছিলাম অলওয়েজ যেই তলে থাকবে তার সাথে লম্বভাবে কাজ করে হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া আর। তাহলে এটা এমজি হলে আর হচ্ছে ওই দিকে। এখন আর এর মানটা কত সেটা বের করতে হবে। ওজন কিন্তু অলওয়েজ দেখো জি যেদিকে সেদিকে কাজ করে, বাঁকা করে রাখো, তেরা করে রাখো, যেভাবে রাখো। কিন্তু এখন আর এর মানটা কিভাবে বের করবো, তো তার জন্য আমরা হচ্ছে একটা হেল্প নেই। এটা যদি থিটা হয়, দেখা গেছে যে তোমার এই অ্যাঙ্গেলটা এটাও থিটা, এটাও থিটা আসে, এটাও থিটা আসে। আবার বলতেছি এটার প্রুফটা তোমরা ম্যাথে পড়ছো, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা থিটা, আর এটা থিটা হলে তার বিপরীত কোণ হিসেবে এটাও কি হবে, থিটা দাঁড়াবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি আরটা বের করতে চাই প্রতিক্রিয়াটা এমজির কতটুকু অংশ ওই বরাবর কাজ করে সেটা বের করতে হবে।
এমজি তো এই বরাবর কাজ করে, আর এটা থিটা হলে বের করলাম এটাও থিটা, তাহলে এই বরাবর কতটুকু কাজ করে সেটা হচ্ছে কাজ করে এমজি কস থিটা। তাহলে আর এর মানটা আর কিছুই না, সেটা দাঁড়াবে হচ্ছে এমজি কস থিটা। উলম্ব প্রতিক্রিয়া কত দাঁড়াবে? এমজি কস থিটা। তাহলে এমজি কস থিটা যদি পাওয়া যায়, যেহেতু এটা আবার স্থির আছে, আমি বলছি যে পড়ার আগ পর্যন্ত এটা আছে, মানে এটা হচ্ছে স্থির। তাহলে স্থির বলতে আমরা হচ্ছে বলে দিলাম যে ভি ইকুয়াল টু জিরো, স্থিতিশীল অবস্থায় আছে। তখন ঘর্ষণ বলটা এফ এস ইকুয়াল টু আমরা জানি যে মিউ এস ইন্টু আর। তাহলে কি দাঁড়াইতেছে? এই যে মিউ এস থাকলো, আর আরটা কি বলতো? এমজি কস থিটা। এটা আশা করি ধরতে পারছো। এখন এই যে ঘর্ষণ বলটা যেহেতু সে স্থির রাখতেছে মানে তোমার কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এটা থিটা হলে এটা তো এমজি কস থিটা, আর তার সাথে এটা দেখো লম্বভাবে এই বরাবর কাজ করে হচ্ছে এমজি সাইন থিটা। তার কারণে তার মানে বোঝা যাচ্ছে যে এই ভরের পুরাটা না, পুরো এমজি না, তার একটা অংশ এমজি সাইন থিটা যেটা হচ্ছে এই তল বরাবর নিচে নামায় নিয়ে আসতে চায়। কিন্তু যে দিকে যে সময় নিচে নামায় নিয়ে আসতে চায় এই যে এফএস, সেটা মূলত কি করে? বিপরীত দিকে ফোর্স দিয়ে কি করতে পারে? এই এমজি সাইন থিটাকে প্রশমিত করে দেয়, যার কারণে কি করতেছে না, বস্তুটা নিচে নামতেছে না। তাহলে এইখান থেকে কিন্তু একটা জিনিস বলা যায়, এই সিচুয়েশন মতে এফএস ইকুয়াল টু কিন্তু কি বলতো? এমজি সাইন থিটা। আর এখানে থাকলো মিউ এস, এখানে থাকলো হচ্ছে এমজি কস থিটা। সো এখান থেকে যদি এমজি এমজি কাটো, এমজি এমজি কাটো, তাহলে যেটা থাকতেছে যে সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে কস থিটা ইকুয়াল টু হচ্ছে মিউ এস। মিউ এস যেটাকে পরবর্তী লাইনে লেখা যায় আসলে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে মিউ এস। এইটা ডিরেক্ট এইটা দিয়ে বুয়েটে একটা ম্যাথ আসছে, তোমরা বুয়েটের একটা কোশ্চেন দেখবা, সেখানে হচ্ছে দেখো এই যে এই একদম পুরো এটা দিয়ে জাস্ট ম্যাথটা করতে হয়েছিল। সো কোশ্চেন ছিল যে এই মিউ এর মান কত, মিউ এর মান কত, মিউ না মেবি থিটার মান কত এটা চাইছিল, সরি এই থিটার মান চাইছিল কত। তো এই থিটার একটা স্পেশাল পরিচয় আছে, সেটাই আমরা হচ্ছে একটু বলবো। তো বুয়েটের কোশ্চেনটা কিভাবে আসছে সেটা আমি বলে দিতেছি। এই থিটাটাকে বলা হয় একটা স্পেশাল নাম, অর্থাৎ লিমিটিং ফ্রিকশনের কিন্তু যে এই থিটাটাকে ধরবো। আমার কিন্তু আমি দেখাইছিলাম যে আমি যদি এইভাবে রাখতাম, ধরো এইভাবে না রেখে এইভাবে রাখতাম তাও থাকতো, একটু নিচে নামাইলে তাও থাকতো, এইভাবে রাখলে তাও থাকতো। কিন্তু যেই কেসের পরে গতিশীল হয়ে যাবে তার আগ পর্যন্ত থিটার ওই ওই যে ওইটাই হবে সবচেয়ে বড় থিটা, মানে যে পর্যন্ত বস্তুটা স্থির থাকতেছে সেই থিটাটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়। এটা আমাদের বইয়ে নাই, কিন্তু বইয়েটা এটা থেকে কোশ্চেন আসছিল। সেটার নাম দেওয়া হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। হ্যাঁ, অর্থাৎ যেই থিটার জন্য লিমিটিং ফ্রিকশন অর্থাৎ স্থিতি ঘর্ষণ তো জিরো থেকে শুরু করে একটা সার্টেন নাম্বার পর্যন্ত হাইয়েস্ট যেটা, সেটাকে বলতাম লিমিটিং ফ্রিকশন। যেই অ্যাঙ্গেলের জন্য লিমিটিং ফ্রিকশনটা পাবা সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ। এইটা থেকে ডিরেক্ট বুয়েটের কোশ্চেন আসছিল। বুয়েটের কোশ্চেনটা হচ্ছে এরকম দেয়া ছিল, ভালো করে গেল, বুয়েটের কোশ্চেনে বস্তুর ভর দেয়া ছিল, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেয়া ছিল, গতি ঘর্ষণ গুণাঙ্ক দেয়া ছিল, এত ইনফরমেশন দিয়ে দিছে, অথচ ম্যাথ কিন্তু এক লাইনে। মিউ এস ব্যবহার করতে হবে, মিউ কে ব্যবহার করা যাবে না। মিউ এস ব্যবহার করতে হবে, মিউ কে ব্যবহার করা যাবে না। এবং ভর 10 কেজি দিছে, 5 কেজি দিছে, কোনো কিছু ম্যাটার করতেছে না। তার মানে এই অ্যাঙ্গেল অফ রিপোজ এটা শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করবে? ওই বস্তুটা আর এই তলের মধ্যবর্তী যে ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, সেটার উপর জাস্ট। তার মানে এইখানে আমি যদি ভরটা বাড়ায় 50 কেজিও করে দেই, তারপরে বস্তুটা এখানে স্থির থাকবে, কারণ এটা এখানেই বলতেছে এটা যে ট্যান থিটা, থিটাটা অনলি ডিপেন্ডস অন মিউ এস। তো মিউ এসটা তো হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে আমরা জানতাম। মিউ এস এর আমরা পরিচয় দিছিলাম যে একটা সারফেসের নেচারের উপর দিয়ে পরবর্তীতে আমরা দেখাইছিলাম ঘর্ষণ বলটা কোনটাকে কাউন্ট করে নিয়ে এসেছিলাম। তাহলে এখানে যদি কারো কোশ্চেন থাকে এটা বলতে পারো। তো বুয়েট কিন্তু কনফিউজ করছে, ভর দিয়া দিছে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দিছে, গতি ঘর্ষণ গুণাঙ্ক দিছে, এই সব বাদ দিয়ে এই চিত্রটা আঁকতে হবে তোমাকে। এখন এই চিত্রটা আঁকার অনেক প্র্যাকটিস করতে হবে। আমি জানি তোমাদের জন্য এটা প্রথম, কিন্তু তোমরা যা ম্যাথ পড়তেছো, ম্যাথের সেকেন্ড পার্টের একটা চ্যাপ্টারে মিনিমাম তোমার হচ্ছে 10টার মতো ম্যাথ এইভাবে শুধু আঁকতে হবে। তুমি কি করবা? এই থিটা অ্যাঙ্গেলে আঁকবা, এমজি কে এমজি কস থিটা এমজি সাইন থিটা হিসেবে ভাগ করবা। এমজি সাইন থিটা নিচে নামায় নিয়ে আসতে চায়, আর এমজি কস থিটা কি করে থাকে? এমজি কস থিটা হচ্ছে তার উলম্ব প্রতিক্রিয়ার জন্য দায়ী হয়। সো এই ছিল হচ্ছে থার্ড কেস।
যখন ভি এর মানটা 0, হ্যাঁ, আমি আমি দাঁড়াও, তোমাদের যাতে এটা ইজিয়ার মনে হয় তার জন্য আমি এটা আরেকবার করবো। তো এটার নাম লিখে নাও অ্যাঙ্গেল অফ রিপোজ, কিন্তু আমাদের বইয়ে নাই এই অ্যাঙ্গেল অফ কিছু, কিন্তু এটা জানা নাও যে বুয়েটে এটা ডিরেক্ট কোশ্চেন আসছে, কিন্তু বুয়েটে কনফিউজ করছে কি দিয়া, ভর দিছে, মানে অনেক কিছু দিছে, অনেক কিছু দিয়ে তারপর বলছে যে থিটার মানটা কত অথবা মিউ এস এর মানটা কত। দেখবে যে এক লাইনের অঙ্ক, বুয়েটে এক লাইনের অঙ্ক, এক লাইনের না যদিও, এই যে এটা ক্যালকুলেশন তো করতে হয়েছে, এফ ইস ইকুয়াল টু এম জি সাইন থিটা, কখন ধরতে পারবো, যখন ধরবো তখনই এই থিটাটার নাম দিব হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ, আদারও যেটা একটা নর্মাল অ্যাঙ্গেল। ঠিক আছে, বাংলাতে রিপোজের বাংলা কি হবে এটা জানি না, আন্দাজি, এই জন্য বলি নাই তোমাদের। বাংলা বই যেহেতু এটা অ্যাড করাই নেই, এটা হচ্ছে ইংরেজিতে টার্ম আছে, সো ইংরেজি থেকে যেহেতু পড়াশোনা করছিলাম এই জন্য হচ্ছে ইংরেজিটাই মনে আছে, আর বাংলা আমাদের কোনো বই এটা নিয়ে আলোচনা করে নেই তেমন। কিন্তু আশা করি সবার এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে টেন থিটা ইকুয়াল টু মিউ এস দিয়ে কিভাবে বইতে ম্যাথটা করা হয়েছিল। এখন আমি একটা কেস দিব, যে কেসে হচ্ছে মোটামুটি সেম ইয়াটাই থাকবে, মোটামুটি সেম থাকবে, কিন্তু ইয়াটা আলাদা। যে ভি এর কেসটা, যে দেখো এই হচ্ছে আমার হেলানো তল, এই হচ্ছে থিটা অ্যাঙ্গেলে আছে, এই হচ্ছে আমার ব্লকটা, এম কেজির একটা ব্লক, দেন হচ্ছে বস্তুটা নিচে নামা শুরু করে দিছে, এবার এবার কি করছে, নিচে নামা শুরু করেছে, এবার স্থির নাই। তো এখন বলছে যে কোশ্চেন হচ্ছে ত্বরণ কত, কিন্তু ভি এর মানটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ ভি নট ইকুয়াল টু 0 মানে ভি শূন্য না, সে কোন একটা বেগে নিচে নামতেছে। কোশ্চেন হচ্ছে তখন ত্বরণের মান কত, সেম জিনিস মানে আগেরটাই। তো এটা হচ্ছে কেস 4 দিলাম আমরা, কেস 4 দিলাম, হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করো কিভাবে করবা। ফার্স্ট কথা হচ্ছে ভাই, এটা যদি থিটা হয় তাহলে ভাই যে আপনি এটা দেখাইছিলেন যে এই বরাবর হচ্ছে এম জি, তাহলে এই বরাবর মূলত হচ্ছে কাজ করবে এম জি কস থিটা, আর উলম্ব প্রতিক্রিয়া যেটা ছিল আর, আর এর মানও কত দাঁড়াইলো এম জি কস থিটা। ওকে, নো প্রবলেম, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এমজি কস থিটা, আর এমজি কস থিটা এদিক দিয়ে হলে তার একটা উলম্ব প্রতিক্রিয়া এই বরাবর কতটুকু কাজ করবে বলতো, এমজি সাইন থিটা। সে এমজি সাইন থিটার কারণে সে নিচে নামতে চাইবে, কিন্তু যেহেতু সে নিচে নামতেছে তাকে আটকে রাখার চেষ্টা করবে কি এফএস, যেটা ছিল আমাদের ঘর্ষণ বল। আচ্ছা, এফএস দিবা না এফ কে দিবা? অবশ্যই এফ কে দিবা, যেহেতু সে গতিশীল হয়ে গেছে। আর যদি সে স্থির থাকতো তাহলে এফএস দিতা। এখন এফএস অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমরা বলছিলাম যে এফএস হচ্ছে স্থিতি ঘর্ষণ, অর্থাৎ স্থির থাকা অবস্থায় ঘর্ষণ বলের মান। যেহেতু গতিশীল হয়ে গেছে, আমরা যেহেতু কোশ্চেনে চাইছে ত্বরণ কত এবং ভি এর ভ্যালু দেওয়া আছে যে নট ইকুয়াল টু 0, তাহলে এটার ক্ষেত্রে কিভাবে করবা? একদম সিম্পল হিসাব, সামেশন অফ এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র। যেহেতু সে নিচে বরাবর গতিশীল হয়েছে, তাহলে এম জি সাইন থিটা অবশ্যই ঘর্ষণ বল থেকে বেশি, তাহলে তোমাকে লিখতে হবে এম জি সাইন থিটা, এটা বড়, এটা থেকে বিয়োগ দিতে হবে ঘর্ষণ বল, কিন্তু যেহেতু গতিশীল অবস্থায় তাহলে এফ কে, যদি স্থির থাকতো তাহলে এফ এস ইকুয়াল টু আমাদের হবে এই যে সিস্টেমের ভর ইনটু ত্বরণ। তাহলে এখান থেকে কোশ্চেন আসে, দেখো এম জি সাইন থিটা, ওকে, দেন এফ কে এর মান কত বলতো, মিউ কে, দেন হচ্ছে আর, তারপরে এম জি সাইন থিটা মাইনাস মিউ কে ইন্টু আর। তাহলে মিউ কে ইন্টু আর মানে হচ্ছে আর এর ভ্যালু কত বলতো, উলম্ব প্রতিক্রিয়া উপর বরাবর এম জি কস থিটা, তাহলে এই যে এম জি কস থিটা ইকুয়াল টু হচ্ছে এম ই। তাহলে দেখো কেস 2 থেকে এটা একটু ডিফারেন্ট কিনা, অবশ্যই ডিফারেন্ট, কারণ একটু বাঁকা করছি প্লাস ত্বরণ আছে, ত্বরণ যখন আছে তখন ফর্মুলা এরকম হবে। খুব খুব ভালো করে খেয়াল করো সাইন থিটা কস থিটার ব্যাপারগুলো কিভাবে হইতেছে, দেন হচ্ছে এম ই। এখন তুমি যদি এটাকে 0 ধরো, দেখো এইটা হচ্ছে গতিশীলের কথা বললাম, কিন্তু যখন স্থির হয়ে গেছে তখন তো ত্বরণের মান 0, তো ত্বরণ যদি 0 বসাও দেখবা যে এইটা ইকুয়াল টু এটা, দেন আবার খেয়াল করে দেখবা যে কি হয়ে যাবে, tan থিটা ইকুয়াল টু মিউ কে চলে আসবে, অবশ্য স্থির হয়ে গেলে মিউ এস বলতে হবে তাকে, মিউ কে চেঞ্জে মিউ এস হয়ে যাবে। সো যেটা হচ্ছে কেস 3 তে পড়ছিলাম, অর্থাৎ 4 হচ্ছে গতিশীল করছি, ত্বরণের মান 0 বসাই দাও, আবার 3 নাম্বার কেসে চলে যাবে, কারণ 3 নাম্বার কেসে স্থির ছিল, ত্বরণ ছিল না, এখানে ত্বরণ আছে, দইটা নিয়ে নতুন ইকুয়েশন চলে আসছে। এখন তুমি কেস 5টা দেখতে পারো, কেস 5টা হচ্ছে আর মজার, ঠিক আছে।
মুছে দিলাম আমি কেন এটা আঁকছি বারবার, কারণ এটা আমি হচ্ছে অভ্যস্ত করব যে কিভাবে এটা থিটা হলে তোমার এই অংশটা থিটা হয়, এটা থিটা হলে এটা থিটা হয়, এটা থিটা হলে এটা থিটা হয়, আর এটা থিটা হলে এটা থিটা হয়। বারবার আঁকতে হবে, বারবার মিনিমাম 10-15 বার আঁকলে এরপরে দেখবে যে এই ডায়াগ্রামটা আসলে কোনো ইস্যুই না। বুঝতেছো? সুপার ফাস্ট হইতে হবে এই বিষয়গুলোতে। তো ঠিক আছে, আমরা কেস 4 এর ডায়াগ্রাম মুছলাম, আমরা এখন হচ্ছে কেস 5 দেখবো। দেখো এই যে এইগুলাকে একটু মার্ক করে রাখো, এগুলো অ্যানালাইসিস করবা বাসায় বসে বসে। ঠিক আছে, কেস 5 দেখো, কেস 5, কেস 5 এ যেটা সেটা হচ্ছে আবার ওই যে একটা তলের মধ্যে একটা বস্তু আছে। সো তুমি যেটা করবা, আগের অ্যাপ্লাইড ফোর্সটা ছিল সমান্তরালে, এখন তুমি কি করলে একটা সুতা দিয়ে বা একটা দড়ি দিয়ে এই বরাবর একটা অ্যাপ্লাইড ফোর্স দিলা, অর্থাৎ তোমার প্রযুক্ত বলটা হচ্ছে কোনাকুনি। তো কোনাকুনি বলের কারণে হলো তার কিন্তু একটা অংশ তোমাকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেটাকে দিলা এফ, এই অ্যাঙ্গেলটার নাম দিলাম হচ্ছে থিটা। তাহলে এফ কস থিটা তোমাকে সামনে নেওয়ার চেষ্টা করবে, আর উলম্ব বরাবর এফ সাইন থিটা তোমাকে উপরে তুলে নেওয়ার চেষ্টা করবে। তোমাকে বলতে হচ্ছে বস্তুটাকে উপরে নেওয়ার চেষ্টা করতেছে। তো এই কেসগুলো দেখো, খুব ভালো করে খেয়াল করো কিভাবে এগুলো অ্যান্সার করতেছি আমরা। তাহলে ঘর্ষণ বলটা তোমাকে অবশ্যই বাম দিকে কাজ করবে। তো যেহেতু এটা গতিশীল হয়ে গেছে ধরে নিছি, গতিশীল হয়ে নিছে ধরবা, আচ্ছা ধরে এটা গতিশীল হয়েছে সেই হিসেবে ধরে নিলাম। তাহলে এই এফ কে, এখন কথা হলো যে তাইলে ভাই এই এখন বস্তুর ত্বরণ কত, কোশ্চেন হচ্ছে বস্তুর ত্বরণ কত। তো এই কেসটা কিভাবে করবা, খুব সিম্পল। তুমি তো এফ কে কি করছো, এফ কস থিটা এফ সাইন থিটাতে ভাঙা নিছো, আর বস্তুর ভর কোথায় কাজ করবে, নিচে mg পরিমাণ কাজ করবে। এখন বস্তুটা যখন তুমি টাইনা নিতেছো, তো বলে নাই যে বস্তুটা উপরে উঠে গেছে, যেহেতু বস্তুটা উপরে উঠে নাই তাহলে mg এর ভ্যালুটাই বড়, mg এর ভ্যালুটাই হচ্ছে বড়। ঠিক আছে, তাহলে এখন ফার্স্ট কথা হচ্ছে আমরা হচ্ছে ইয়াটা বের করব, আগে এফ কে টা বের করি। এফ কে ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে মিউ কে ইনটু আর। এখন এই আর এর মান কত হবে, কেউ একজন বলতে পারবা? হ্যালো, কেউ একজন বলতে পারবা আর এর মান কত? হ্যালো, কেউ বলো না, কি অবস্থা তোমাদের? আর হচ্ছে আমরা কি বলছিলাম, উলম্ব প্রতিক্রিয়া। ঠিক আছে, সো উলম্ব প্রতিক্রিয়াটা কি ছিল, তলের সাথে লম্ব বরাবরে কাজ করতে হবে। সো এটাতে অনেকে ভুল করবা। কিভাবে ভুল করবা, তোমার এতক্ষণ যতক্ষণ তুমি আর বের করছিলা, এমজি নিচে কাজ করতো, কোনো ফোর্স যখন ছিল না, উপরে লম্ব বরাবর এমজি, এমজি কাজ করে ফেলতো। তাহলে এইখানেও ফোর্স কাজ করছে, তারপরেও কিন্তু এমজির সমান মানে কিন্তু উপরের দিকে কি যাবে, একটা প্রতিক্রিয়া যাবে, প্রতিক্রিয়া যাবে। কিন্তু ওই প্রতিক্রিয়াটা পুরোপুরি হইতে পারবে না, কারণ এমজি মানে বস্তুটা যে এমজি ফোর্সের নিচের দিকে আসার চেষ্টা করতেছিল, তার প্রতিক্রিয়া স্বরূপ সেও এমজি ফোর্সটা পাইতেছে, প্রতিক্রিয়া বল। কিন্তু তখন আবার এফ সাইন থিটা তাকে কি করতেছে, উপরে উঠানোর চেষ্টা করতেছে। তার মানে এফ সাইন থিটার কারণে এই বস্তুর পুরো এমজি দিয়ে কিন্তু কি করতে পারবে না, এই তলটার মধ্যে সে কি করতে পারবে না, ওজনটা মানে ফোর্সটা অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে তার প্রতিক্রিয়াটা পুরোটা ওইখানে কাজ করতে পারবে না। সো এইখানে আসলে এই এফ সাইন থিটাটা যেটা মূলত কাজ করতেছে, সেটা হচ্ছে যে আমি একদম প্র্যাকটিক্যালি যদি কেসটা দেখাই, যে কেসটা হচ্ছে যে এই বস্তুর উপর দিয়ে যখন এই বস্তুটা যাওয়া শুরু করবে তখন ঘর্ষণ বল কাজ করবে। কিন্তু তুমি কি করলা, সামনে বল প্রয়োগ না করা, হাত দিয়ে টাচ করে কি করলা, একটু হালকা করে দিলা। হালকা করে দিলে কিন্তু আসলে তখন কোনো কন্টাক্ট ফোর্স নাই, মানে কন্টাক্ট আছে, কিন্তু তোমার উলম্ব কোনো প্রতিক্রিয়া বল নাই। উলম্ব প্রতিক্রিয়া তখনই হইতেছে যখন স্বাধীনভাবে রাইখা দিতেছি। আমি যদি কোনো ফোর্স এটাকে হালকা করে উপরে উঠানোর চেষ্টা করি, তখন কিন্তু প্রতিক্রিয়াটা চেঞ্জ হয়ে যাবে। তো যেহেতু এটা চেঞ্জ হয়ে গেছে, সো প্রতিক্রিয়ার যে মানটা আরটাই আসলে চেঞ্জ হয়ে যাবে। আরটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই এমজি থেকে এফ সাইন থিটাকে বিয়োগ দিয়ে দিতে হবে। কারণ এভাবে চিন্তা করবা, জিনিসটা হচ্ছে এমজি হচ্ছে এই বস্তুটা তোমার এই যে নিচের যে তলটাকে যে পরিমাণ কি করতেছিল, ওজন মানে বল প্রয়োগ করছিল, তার সমান প্রতিক্রিয়াটা আগে প্রথমে পাইতো। কিন্তু এখন এই ফোর্সটা কি করতেছে, এই এফ সাইন থিটাটা এই বস্তুটাকে এমজি বলে এই তলের মধ্যে কি করতেছে না, আগের মতো বল প্রয়োগ করতে দিতেছে না। ফলে তার কারণে যে রিয়েকশনটা যাবে সেটাও কি আসবে না, আগের মতো বেশি আসবে না, কিছুটা কমে যাবে। তো এই কমার জন্য এটা হচ্ছে আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। তাহলে এখানে তোমরা কনফিউজড হবা, কনফিউজড এই কারণে হবা
যে ভাই এমজি নিচের দিকে কাজ করে, এমজি তার বিপরীত দিকে কাজ করবে, মানে রিঅ্যাকশন আর, হ্যাঁ রিঅ্যাকশন বিপরীত দিকে কাজ করবে কিন্তু তার অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গেছে। সো জাস্ট এই ভর দিকে ডিরেকশন দিকে ইয়া করতে পারবে না। অনেকে কি করবা যে এমজি হচ্ছে নিচে কাজ করে আর উপরে হচ্ছে প্রতিক্রিয়া কি আর কাজ করবে, আবার তার সাথে এফ সাইন থিটা আসছে তাহলে মনে আর এর সাথে এফ সাইন থিটাকে যোগ করতে হবে, না ওইভাবে করা যাবে না। এই জন্য কিন্তু আমরা বলছিলাম যে আসলে এই উলম্ব প্রতিক্রিয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই উলম্ব প্রতিক্রিয়ার কারণেই ওই যে আমরা যে রাবার ব্যান্ডের গুলোর কথা বলছিলাম, অর্থাৎ ইলেকট্রিক্যাল যে বন্ড গুলা, ওই বন্ড গুলা কিন্তু আসলে অ্যাকচুয়ালি উলম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল। সো ওইটা যদি কোনোভাবে তুমি কমায় ফেলো তাহলে তোমার ঘর্ষণ বলের মানও কমে যাবে, যেটা এখানে হয়েছে। যে নরমালি থাকলে এমজি থাকতো, কিন্তু তুমি ফোর্সটা যখন কোনাকুনি দিবা এফ সাইন থিটার অংশ কি করতে দিবে না, তোমাকে ধরতে পারো যে ওই নর্মাল রিয়েকশনটাকে কমায় দিবে। আর ওই নর্মাল রিয়েকশন কম হওয়ার কারণে ঘর্ষণ বলের জন্য যে প্রয়োজনীয় বলের মান দরকার ছিল সেটার মানটা কমে যাবে। সেটা কমে গেলে এটা আগের থেকে দুর্বল হয়ে যাবে ঘর্ষণ বলটা। সেটাই এখানে দেখানো হচ্ছে যে এমজি থেকে একটা জিনিস বিয়োগ হয়েছে, ফলে আর এর মানটা কইমা এখন এফ কে দাঁড়ায় গেছে। তাহলে আমাদের এখন হচ্ছে মোটামুটি এই পর্যন্ত হচ্ছে এফ কে টা আসছে। দেন হচ্ছে বাকিটুকু প্রসিড করি। প্রসিড হচ্ছে যে এফ কস থিটা সামনে নেওয়ার চেষ্টা করবে, এফ কে তাকে বামে আটকে রাখার চেষ্টা করবে। তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে সামেশন অফ এফ মানে হচ্ছে যেহেতু এফ কস থিটা সামনে নিয়ে যাইতে পারতেছে, তাহলে এফ কস থিটার ভ্যালুটা অবশ্যই বেশি। আর সেই তুলনায় এফ কে টা লিখি আছে আপাতত এম এ। দেন এই যে এর পরের লাইন আমরা করতেছি যে অ্যাপ্লাইড ফোর্সের কস থিটা থেকে এফ কে এর মানটা কত, মিউ কে এম জি মাইনাস এ এফ সাইন থিটা, এত বিয়োগ করার পর ইকুয়াল টু কত আসবে, এম ইন্টু এ। ওকে, তাহলে এইখান থেকে হচ্ছে ত্বরণটা এইভাবে বের করতে হবে। তাহলে সিচুয়েশন চেঞ্জ হলো, ইকুয়েশনে তোমার কি হয়ে গেল, অনেক দূর চেঞ্জ হয়ে গেল। তো কেস 5 দিলাম। তোমরা একটু বুঝো, মানে আমি কেন এতগুলা কেস দেখাচ্ছি, এটার একটা কারণ হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই কিভাবে করতে হবে, আরেকটা হচ্ছে যে উলম্ব রিয়েকশনটা যে আমরা অনেক বেশি ভুল করি সেটা বোঝার একটা স্কোপ দিয়ে দিলাম আর কি তোমাকে। তাহলে এই এমজি থেকে এই এফ সাইন থিটা বাদ দিলে যেটা থাকবে সেইটা অ্যাকচুয়ালি উলম্ব প্রতিক্রিয়া হিসেবে কাজ করবে, এটা একটু এনে বুঝার বিষয়। তার মানে যদি আমার এই এফ সাইন থিটা কি করতো, এই বস্তুটাকে জাস্ট টাচ করাইতো, অর্থাৎ এই বস্তুর কোনো ওজনই নিচে কাজ না করতো, মানে এমজি ফোর্সটা আর এফ সাইন থিটা যদি সমান হয়ে যায় তখন কিন্তু আর এর মান 0 হয়ে যেতেছে। তখন আর এর মান 0 হয়ে যাওয়া মানে আসলে তুমি যেটা করতেছো সেটা হচ্ছে, আর এর মান 0 হয়ে যাওয়া মানে কি বোঝাচ্ছে, যে দেখো এই যে এখন উলম্ব রিয়েকশন আছে, তুমি ধরো এই যে কলমটা দিয়ে অ্যাপ্লাইড ফোর্স করলা, এখন ঘর্ষণ বল কাজ করতেছে, কিন্তু তুমি কি করলা, এই বস্তুটাকে জাস্ট উপর থেকে দেখো আমি হাত দিয়ে টাচ করাইছি, তো কোনো উলম্ব প্রতিক্রিয়া কাজ করতেছে না, তাহলে কোনো ঘর্ষণ বল নাই, তাহলে আমি শুধু হাত দিয়ে সামনে নিয়ে যাচ্ছি, তখন আসলে কোনো বাধাই পাওয়া যাইতেছে না। সো এই কেসটা হচ্ছে এই কারণে যে উলম্ব রিয়েকশনটা কতটা ম্যাটার করে, অর্থাৎ যেটা দিয়ে সে নিচে অ্যাকচুয়ালি মানে মন মতো নিজের মতো করে কি করতে পারবে, একটা ফোর্স নিচে অ্যাপ্লাই করবে, দেন ওইটার প্রতিক্রিয়াটাকে আমাকে কাউন্ট করা উচিত। সো এই ছিল একটা কেস। দেন আমরা হচ্ছে লাস্ট কেস দেখাই দিব, এরপরে আর কোনো কেস দেখাবো না। তাহলে আমাদের চিত্রগুলা ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয়, ভেক্টরের উপাংশ কিভাবে নিতে হয়, এই সবগুলা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো কেস 6 এ চলে যাওয়া যাক। কেস 6 মানে 5x, হ্যাঁ এটা হচ্ছে দিলাম, এই যে দেখো, হ্যাঁ তো তোমাদেরকে একটা কাজ দিব, এটা তোমরা কইরা নিয়ে আসবা। সেটা হচ্ছে যে এই বস্তুর ওজন এটা যদি থিটা হয়, এই বরাবর হচ্ছে এমজি কাজ করবে, তাহলে এই বরাবর হচ্ছে এটা থিটা, তাহলে এ হচ্ছে এমজি কস থিটা কাজ করবে উপাংশ, আর এই বরাবর কাজ করবে হচ্ছে এমজি সাইন থিটা। ঠিক আছে, এখন সিচুয়েশনটা বুঝছো, সিচুয়েশন হচ্ছে ঘর্ষণ বল তাকে আটকানোর চেষ্টা করবে, আমি যেখানে দেখালাম এফ এস, কিন্তু পারতেছে না, তো তখন হয়ে যাবে অবশ্যই এফ কে। তো যেহেতু তাও পারতেছে না, তুমি তাকে স্থির রাখার জন্য যেটা করলা, তুমি একটা নিজে একটা অ্যাপ্লাইড ফোর্স দিলা, এই তোমার অ্যাপ্লাইড ফোর্স আর এফ কে দুইজন মিলে এমজি সাইন থিটার সমান হয়ে বস্তুটাকে ব্যালেন্সে রাখতেছে। সো কোশ্চেন হইতে পারে যে এফ কে এর মান কত, অথবা এফ এর মান কত, এরকম টাইপের একটা কোশ্চেন আসতে পারে। তো অথবা আসলে ধরে নিই যে ধরো এফ টা অ্যাপ্লাই করার কারণে সাপোজ গতিশীল হয়েছে, সো গতিশীল হলে
তখন সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে, আর গতিশীল না হলে সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা হচ্ছে কেস 6 কে দুইটা কাজে ইয়া করব। আচ্ছা আমরা একটা করে দিই, আর একটা তোমার হোমওয়ার্ক দেব। ধরে নিলাম যে বস্তুটা আসলে স্থির, তাহলে বে ইকুয়াল টু 0, বস্তুটা স্থির। তো তখন কোয়েশ্চেন হতে পারে যে এফ কে এর মান কত, অথবা ধরো কোয়েশ্চেন আসতে পারে এ এফ এর মান কত, অ্যাপ্লাইড ফোর্সের মান কত, কোয়েশ্চেন হচ্ছে এটা। তো বস্তুটা যেহেতু স্থির, তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু কত আসবে, 0 আসবে। তো সামেশন অফ এফ মানে এমজি সাইন থিটা তাকে নিচে নামানোর চেষ্টা করতেছে, আর ঘর্ষণ বল তাকে উপরে রাখার চেষ্টা করতেছে, কিন্তু সে তাকে পারে নাই, তখন অ্যাপ্লাইড ফোর্সও তাকে উপরে রাখার চেষ্টা করতেছে, এই তিনজন মিলে হচ্ছে 0। সো এখান থেকে যদি এফ কে ডানে নাও, তাহলে এ এফ মিলে যেটা সমান আসতে হবে সেটা হচ্ছে এমজি সাইন থিটা মাইনাস এফ কে। দেন ওকে, এমজি সাইন থিটা থাকুক। এটা কিন্তু আবার বলেছে এটা স্থির এই কেসে, নাহলে কিন্তু এম এ থাকতো। এখন কিন্তু কি আছে, এম ইন্টু 0, কারণ এর মান 0, বস্তুটা স্থির আছে। তাহলে এটা হচ্ছে এমজি সাইন থিটা, তারপরে কাজ করতেছে হচ্ছে এফ কে। এফ কে এর মানটা আমরা বের করবো হচ্ছে মিউ কে ইন্টু উলম্ব রিয়াকশন। উলম্ব রিয়াকশনটা এখন কত আসবে বলতো, এমজি সাইন কস থিটা নিচে, তো উপরে উলম্ব বরাবর রিয়াকশনও কাজ করবে কি এমজি কস থিটা। তো যার কারণে এখানে দাঁড়াবে হচ্ছে এমজি কস থিটা, আর এই হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। তো এই তো, এখান থেকে যদি সব ইনফরমেশন দেওয়া থাকে তুমি ম্যাথটা করে ফেলতে পারো। ঠিক আছে, তো এই কেসটা এটা দেওয়া হচ্ছে কেস 6। আমি কিছু জিনিস মুইছা দিব, আর বাকি জিনিস তোমরা তোমরা নতুন করে আঁকবা তোমাদের খাতায়, আমি আঁকবো না, তোমরা নতুন করে আঁকবা। তো এরপরে কেসটার নাম দাও কেস 6.1। এটা আচ্ছা হ্যাঁ দাও, 6.1 দিব। এরপরে কেসটা আমি আবার চিত্রটা আঁকি যাতে তোমাদের মাথায় একদম গাইথা যায়। তো কেস 6.1 দাও। হ্যাঁ, তো এইটার কেসটা মানে আমি বারবার আঁকতেছি যাতে একেবারে আজকের পরে যাতে কখনো এই ডায়াগ্রাম আঁকতে যাতে প্রবলেম ফেস না করো। তো এই কেসটা হচ্ছে সিমিলার কেস, কিন্তু এটা হচ্ছে থিটা, এই হচ্ছে বস্তুর ভর, মানে বস্তুটা রাখা আছে। তো এটা যদি থিটা হয়, তাহলে এই যে এই বরাবর কাজ করবে হচ্ছে এমজি, তাহলে এই বরাবর হচ্ছে থিটা অ্যাঙ্গেলে থাকার কারণে এটা হচ্ছে কাজ করবে হচ্ছে এমজি তোমার কত কস থিটা, আর তাকে নিচে নামানোর চেষ্টা করবে হচ্ছে এমজি সাইন থিটা। এখন যে কেসটা দিব সেই কেসটা হচ্ছে যে বস্তুটা গতিশীল হওয়া শুরু করলো, তুমি একটা অ্যাপ্লাইড ফোর্স দিলা নট ইকুয়াল টু 0, তুমি ফোর্স দেওয়ার পরেও সে কি করা শুরু করলো, তোমার বলে দিলাম যে বস্তুটার হচ্ছে নট ইকুয়াল টু 0, তখন বলতে পারলাম যে এর মান কত, সিচুয়েশন হচ্ছে এটা। অ্যাপ্লাইড ফোর্স নট ইকুয়াল টু 0 মানে তুমি অ্যাপ্লাই করছো কিছু ফোর্স, কিন্তু বেগের মানও 0 না, তো তখন কথা হলো যে ত্বরণের মান কত সেটা বের করতে হবে। সো এখানে কেসটাকে আরো ভাগে ভাগ করা যায়, আমরা হচ্ছে যেকোনো একটা কেস দেখবো, মানে 6.1 কে আরো 2 ভাগে ভাগ করা যায়, এত কিছু না যায় আমরা হচ্ছে চিন্তা করি। এখন তুমি বলতে পারো ভাই এত কিছু কি আপনি মুখস্থ করছেন, আসলে না, তুমি সিনারিও বুঝবা, শুধু অ্যাপ্লাই করবা। আমি কিন্তু এগুলো কোনো মুখস্থ নেই যে আমি যে তোমাদের টাইপ 1 টাইপ 2 কোনটা কি করবো আমার মানে সিকোয়েন্স কিন্তু মাথায় নেই, যেটা আস্তে আস্তে সেটাই বলতেছি। তো এই জন্য হচ্ছে তোমরাও এভাবে চিন্তা করবা যে আসলে এগুলো এত জটিল না, ভর টর দেয়া থাকবে ওগুলাকে একটু কাজে লাগাবো, এগুলো ছাড়া আর তেমন কিছুই না। গতিশীল হয়ে গেলে এফ কে দিতেছি, স্থির থাকলে আচ্ছা এটা তো স্থির ছিল তাই না, স্থির থাকলে কিন্তু এফএস দেওয়া উচিত ছিল, কেউ বলো নাই একজন, আর তেমন কোনো জায়গায় চেঞ্জ আসবে না। ঠিক আছে, এটা ছিল আগেরটাতে এফএস দেও, যেহেতু স্থির ছিল। এখন গতিশীল হয়ে গেছে, তাহলে এখন আবার মিউ কে চলে আসবে অথবা এফ কে চলে আসবে। তো সিচুয়েশনটা দেখো, এখন বস্তুটা যখন এমজি সাইন থিটা নিচে নামার চেষ্টা করে, তখন তুমি ধরো এখনো ফোর্স অ্যাপ্লাই করো নাই, তখন কিন্তু দেখো এটা একটু পরে আঁকো, পরে আঁকো, এখন আঁকো না, এতটুকু। তাহলে এই বরাবর হচ্ছে এফএস কাজ করে ভাইয়া, যেটা তোমাকে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু যদি এটা গতিশীল হয়ে যায় তখন এটাকে বলি হচ্ছে এফ কে। ঠিক আছে, তারপরে কেসটা দেখাইছিলাম যে এই বরাবর হচ্ছে এএফ দিছিলাম। তো এরপরে বলছিলাম যে যদি বেগটা শূন্য হয়, এ এর মান শূন্য হলে তখন কেসটা কি আসবে,
কিন্তু এখন আমি যে কেসটা দেখানোর চেষ্টা করতেছি, খুব ভালো করে খেয়াল করো, সেটাতে হচ্ছে যে তুমি অ্যাপ্লাইড ফোর্স দেওয়ার পর বস্তুটা উপরে ওঠা শুরু করছে। আবার বলো যে অ্যাপ্লাইড ফোর্স দেওয়ার পর বস্তুটা উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে না। সো গতি হইতেছে উপরে। আর ঘর্ষণ বল অলওয়েজ কি কাজ করে, তার একটা তলের উপর দিয়ে আরেকটা মানে আরেকটা বস্তু যাওয়ার সময় তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তো যখন এফ এর মানটা অনেক বড় দিয়ে দিলাম, তখন কিন্তু ঘর্ষণ বল একদম সাথে সাথে পল্টি মেরে দিবে। পল্টি মেরে সে হচ্ছে কোন দিকে কাজ করবে, আগে যেদিকে কাজ করতো একটু আগেই ছিল উপরের দিকে, এখন কাজ করবে হচ্ছে নিচের দিকে, অর্থাৎ ঘর্ষণ বল কাজ করবে হচ্ছে নিচের দিকে, যেহেতু গতিশীল তাহলে এফ কে। তার মানে আমরা এতক্ষণ সব সময় দেখাইলাম এখন পর্যন্ত এমজি সাইন থিটা নিচে এফ এস উপরে, কিন্তু বললাম যে এফ এর ভ্যালুটা অনেক বড় হওয়ায় দেখা গেল যে বস্তুটা উপরে ওঠা শুরু করলো, তখন আবার ঘর্ষণ বল তাকে নিচে রাখার চেষ্টা করে। আবার যখন সে নিচে নামে তখন সে উপরে রাখার চেষ্টা করে, কারণ ঘর্ষণ বলের কাজই হচ্ছে একটা তলের উপর দিয়ে যাতে আরেকটা বস্তু না যেতে পারে সেই কাজটা করা। তাহলে সেই হিসেবে করলে কিন্তু এখানে দেখো, যেহেতু এফ টা বড়, তাহলে আমাদের যে ফর্মুলা সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, সেখানে যেটা দাঁড়াবে সবচেয়ে বড় ফোর্স হচ্ছে এফ, তার থেকে মাইনাস দিতে হবে এমজি সাইন থিটা, হ্যাঁ এমজি সাইন থিটা, আর এরপরে বাদ দিতে হবে এফ কে। তো দেখো পোলটি নিয়ে নিছে, একটু আগে কিন্তু ছিল এমজি সাইন থিটা মাইনাস এজি এফ মাইনাস এফ কে। তাহলে এই যে ঘর্ষণ বল অলওয়েজ গতির এগেইনস্টে কাজ করে, সেইটাই আসলে আমরা দেখাইলাম। আশা করি সবাই বুঝতে পারছো যে এটা কিভাবে কাজ করছে। তাহলে এখানে থাকলো এমজি সাইন থিটা, আর এখানে থাকলো এফ কে। এফ কে মানে হচ্ছে মিউ কে ইনটু এমজি কস থিটা, কারণ উলম্ব রিঅ্যাকশনটা কত করতে পারবে, এমজি কস থিটা ইকুয়াল টু হচ্ছে আর। তাহলে এখান থেকে হচ্ছে এম এ, এই হচ্ছে এটার ইকুয়েশন। তো মোটামুটি 7টা কেস দেখানো গেল। এখন তোমাদের হোমওয়ার্ক। তোমাদের একটা কাজ দেই, হোমওয়ার্ক। তোমরা হচ্ছে এরকম একটা ইকুয়েশন, প্রত্যেকটা কেসের জন্য ইকুয়েশন বানাইছি না, সেরকম একটা ইকুয়েশন বানাবা। তো আমি কেসটা দেখাই দিচ্ছি যে কোনটার জন্য বানাবা। আমি নেক্সট দিন দিও অথবা গ্রুপে দিও, আমি দেখে বলবো যে কারটা হয়েছে কারটা হয়নি। ঠিক আছে? আর ক্লাসটা প্রথম থেকে মিস করলে যে আজকের ক্লাসটা একটু ভালো করে করো, অনেকগুলো ইকুয়েশন দেখাইছি তো, মূলত তোমাদের ফ্যামিলিয়ারাইজ করার জন্য যে জিনিসগুলো কিভাবে কাজ করে। ওকে, তাহলে এখন লাগো হোমওয়ার্ক। হোমওয়ার্কটা দেখো। হোমওয়ার্ক হচ্ছে একটা ইকুয়েশন তৈরি করবা ত্বরণ বের করার, নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে। সিনারিওটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে থিটা, বস্তুটা হচ্ছে এখানে আছে এম ভরের, তাহলে ওজন এই বরাবর কাজ করতেছে হচ্ছে কত এম জি, এটা থিটা হলে এটাও থিটা, তাহলে এই বরাবর কাজ হচ্ছে এম জি কস থিটা, তাহলে তার প্রতিক্রিয়া উলম্ব বরাবর কাজ করে হচ্ছে কি এম জি কস থিটা, আর এম জি কস থিটা হলে এই বরাবর কাজ করে হচ্ছে এম জি সাইন থিটা। আর ধরে নেওয়া হচ্ছে যে তুমি যে একটা ফোর্স অ্যাপ্লাই করলা, এই ফোর্সটা হচ্ছে ভূমির সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, সেম থিটাই দিলাম, অথবা তুমি চাইলে থিটা প্রাইম দিতে পারো। আচ্ছা প্রাইম দাও, ঠিক আছে? তো বস্তুটা ওপরে গতিশীল হওয়া শুরু করলো, তো এই বরাবর গতিশীল হওয়া শুরু করলো, আর বলে দিলাম যে ভি নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ ভি এর একটা সার্টেন বেগ আছে, সেই বেগে সে উপরে ওঠা শুরু করলো। কোশ্চেন হচ্ছে ত্বরণ কত, এইটার জন্য একটা ইকুয়েশন বের করে নিয়ে আসবা। তো এখানে ঘর্ষণ বলের ডিরেকশন কোন দিকে হবে এটা আর কিছু বললাম না, তো এটা থাকলো হচ্ছে তোমাদের কাজ। তো ঘর্ষণ বলের অনেক কিছু চেঞ্জ আসবে, ডিরেকশনের চেঞ্জ আসবে, মানের চেঞ্জ আসবে। থিটা প্রাইম অ্যাঙ্গেল এটা হচ্ছে থিটা। সো হোমওয়ার্ক হচ্ছে যে ত্বরণ বা এ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ সব ইকুয়াল টু এম এ বের করবা, দেন এম দ্বারা ভাগ করে দিলেই এ এর মানটা পাই যাবা। সো দেখি এটা তোমরা পারো কিনা। ঠিক আছে, এটা থাকলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ওকে, ঘর্ষণ বলে আমরা শেষ করলাম। আর একটা টপিক আছে এই চ্যাপ্টারে, লাস্ট টপিক, সেটা দিয়ে আজকে হচ্ছে চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবো। আর কালকে কত, মঙ্গলবার না? মঙ্গলবার হচ্ছে আমাদের ইয়াদ দিব তোমাদের। কালকে হচ্ছে আজকে আজকে আমি একটা পিডিএফ দিয়ে দিব, ওই পিডিএফটা তোমরা একটু সলভ করার চেষ্টা করো। গতকাল তো মঙ্গলবার অথবা ইয়া করবো তোমাদের, একটু কয়েকটা দেখাই দিব, আর বাকিগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট করে দিয়ে দিব।
আগের চ্যাপ্টার গুলোর মতো ভেক্টর গতিবিদ্যা যেভাবে করছি। তো এইখানে যদি আটকাও খুব ভালো করেই, আবারও বলতেছি যে আটকাইলে অবশ্যই জানাবা, আমরা ওইগুলো পরবর্তীতে সলভ করে দিব। আর তোমাদের বলছিলাম কিন্তু যে বাসায় কিন্তু উদাহরণের সবগুলা ম্যাথ নিজে নিজে ট্রাই করতে হবে, ট্রাই না করলে শিখবা না। যতই টিচার পড়াই দেখ, যেভাবেই পড়াই দেখ, যতগুলা কেসই দেখাই দেখ, চিন্তা করার যাই বলে দেখ, সৃজনশীল বা ওইগুলা তোমাকে বাসায় নিজে নিজে চেষ্টা করতে হবে, না হলে আসলে কমপ্লিট হবে না সবকিছু। ওকে, তাহলে আমরা এই হোমওয়ার্কটা দিয়ে জমা, হ্যাঁ আজকে দিও, এখনই দিয়ে দিও। দেখো এখন নতুন টপিক, লাস্ট টপিক এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে ব্যাংকিং। ব্যাংকিং, ঠিক আছে। ব্যাংকিংটা পড়তে হলে তোমাদের একটু ভালো বেসিক নিতে হবে। ভালো বেসিকটা হচ্ছে ব্যাংকিং কেন দরকার, এই প্রয়োজনীয়তায় যাব। তো প্রয়োজনীয়তা যাওয়ার আগে আমি জাস্ট আরো কিছু বলে নিই যে কোনো বস্তু যদি বৃত্তাকারে ঘুরে, কোনো বস্তু যদি বৃত্তাকারে ঘুরে, তার অবশ্যই কি লাগবে, একটা এফসিপি লাগবে। এফসিপির মান কি ছিল, এটা ধরো আর, আর এই যে বস্তুটার ভর দিলাম হচ্ছে এম। তাহলে কোনো বস্তু বৃত্তাকারে ঘুরলে তার যেটা লাগবে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী বলের মান আমরা যেটা দিতাম এফসিপি থেকে, সেটা কি ছিল বলো, সেটা ছিল হচ্ছে এম ভি স্কয়ার বাই আর, অথবা এম ওমেগা স্কয়ার আর। এই ছিল আমাদের ফর্মুলা। কোন বস্তু বৃত্তাকারে ঘুরতেছে, তার মানে অবশ্যই, মানে সে যখন ওই সার্কেলের অংশ থাকবে, বৃত্তের অংশ থাকবে, তাকে অবশ্যই কেন্দ্র বরাবর কেউ বল প্রয়োগ করতে হবে, যেটার নাম হচ্ছে এফসিপি বা কেন্দ্রমুখী বল। এখন এটা কেন বললাম, ধরো সাইকেলে যখন বাঁক, মানে সাইকেল চালায়, ধরো তুমি কোন একটা জায়গায় বাঁক নেওয়ার চেষ্টা করবা, তো যখন বাঁক নিতে হয় দেখবা যে সাইকেল আর ওই কি করে, একটু বাম দিকে বেঁকে যায়। তো এটাতে মূলত যে কাজটা হয়, যে সাইকেলের উপর যখন কেউ থাকতেছে লম্ব বরাবর, তখন হচ্ছে ধরো এটা যদি ভূমি ধরো, তো তার ওজন নিচে কাজ করে, আর ভূমির প্রতিক্রিয়া কোন দিকে কাজ করে, উপরে কাজ করে। আমরা এটা ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে সাইকেল। আপাত দৃষ্টিতে সাইকেলের কিছুই নেই, বাট তাও বললাম। তো যখনই বাঁক নেয়ার চেষ্টা আসে, তখন যেটা করে সাইকেল আরোহী, সাইকেল দেখো এই তো এটা হচ্ছে ভূমি, সাইকেলটাকে সে একটু বাঁকায় দেয়। বাঁকায় দিলে যেটা হয় সেটা খেয়াল করো, বাঁকায় দিলে যেটা হয়, এটা ধরো থিটা অ্যাঙ্গেলে সে বাঁক নেয়, ধরো সাইকেল চলতে চলতে সে থিটা অ্যাঙ্গেলে হচ্ছে একটু বেঁকে যায়। তো তখন যেটা হয় যে তার ওজনের এই অংশটুকুতে এই বরাবর কাজ করে, সরি, ওজনটা এতটুকু কাজ করে, কিন্তু তার প্রতিক্রিয়াটা হচ্ছে এই বরাবর কাজ করে। মানে সে যে বরাবর থাকে সেই বরাবর একটা প্রতিক্রিয়া পায়। সেই প্রতিক্রিয়ার একটা অংশ কি করে, কেন্দ্র বরাবর আর কস থিটা কাজ করে, আর আর সাইন থিটা তাকে যেটা করতে চায়, তাকে ভূমি থেকে উপরে উঠে নেওয়ার চেষ্টা করে। কিন্তু মানুষের ভর বা সাইকেল ছয় এত বেশি, আর সাইন থিটা বস্তুটাকে উপরে উঠাইতে পারে না, কিন্তু এই আর কস থিটা কি করে, সে বাঁক নেয়ার কারণে কেন্দ্র বরাবর হচ্ছে এই আর কস থিটা একটা অংশ কাজ করে, আরটা হচ্ছে প্রতিক্রিয়া। সে যার কারণে হচ্ছে সাইকেল আর ওই হচ্ছে কি, যে কোনো বাঁক নেওয়ার সময় বাইকা যায়। তো থিটার মান যত কি আসবে, আহ আচ্ছা এটা আপাতত ইয়াদ দিই, আমাদের হচ্ছে আর পরের পড়াটাতে আমরা বলি যে এখন সাইকেল আরোহীর জন্য তো বাঁক নেওয়া খুব সহজ। এখন কথা হচ্ছে সেম বাঁকটা ট্রাক ড্রাইভার নিতে চায়, তো ট্রাক কি বাঁকা করা সম্ভব? কারণ এটা বলতে গেলে অবশ্যই আমি আরেক কিছু ভাইঙ্গা বলি, যে বৃত্তাকার পথের কথা বললাম, তো এটাকে একটু ভাইঙ্গা বলা লাগবে, তাহলে তোমরা বুঝতে পারবা যে কেন্দ্রমুখী বলের গুরুত্বটা কি। একটু ভালো করে খেয়াল করো, ধরো এটা বৃত্তাকারে যাইতেছে, সেই পুরা সবগুলা কেসের মধ্যে থেকে তুমি জাস্ট একটা কেস বাইছা নিলা, যে জাস্ট এতটুক পথ, যতটুকু সবুজ অংশ দাগাইলাম। দেখো শর্ত ছিল যে যদি বৃত্তাকারে ঘুরে, তাহলে প্রতিটা পয়েন্টে থাকা অবস্থায় তাকে কেন্দ্র বরাবর কেউ না কেউ কি করতে হবে, কেন্দ্রমুখী বল দ্বারা টানতে হবে, নাহলে সেই বস্তু বৃত্তাকারে থাকবে না। এতটুকু আমরা জানি যে বৃত্তাকারে কোনো বস্তু ঘোরা মানেই কেন্দ্রমুখী বল কাজ করতে হবে। তাহলে কেন্দ্রমুখী বল কিন্তু এইখানেও কাজ করছে, এই যে বরাবর, এইখানেও কাজ করছে এই বরাবর। এখন যদি এই পয়েন্টে নাও, এই পয়েন্টেও কাজ করতেছে।
এখন আমরা যেটা করলাম, আমরা একটা কাজ করলাম যে এই কেসটাকে জাস্ট এখানে আইকা দেখাইলাম। তো এটা কিন্তু পুরোপুরি বৃত্ত না, এটা একটা বক্ররেখা। কিন্তু এই বক্ররেখাটা চাইলে একটা বৃত্তের একটা অংশ হইতে পারতো। আপাত দৃষ্টিতে বৃত্ত নাই, কিন্তু এই বক্রপথটা, বাঁকা পথটা চাইলে একটা বৃত্তের অংশ হইতে পারতো। তো তুমি জাস্ট চিন্তা করো, যদি তোমার নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে যাও, এই পুরাটা পয়েন্টের জন্য প্রত্যেকটা পয়েন্টের যদি কেন্দ্রমুখী বলের দরকার হয়, এই জাস্ট এতটুকু বাঁক নেয়ার সময়ও এই প্রত্যেকটা পয়েন্টে যদি কোথাও এখানে কেন্দ্র থাকতো, আমি বলতেছি না যে কেন্দ্র আছে, তাহলে তাকেও অবশ্যই কি করা লাগবে, এই প্রত্যেকটা পয়েন্টে থেকে এফসিপি বলে কি করা লাগতো, তাকে টানা লাগতো। হ্যাঁ, সেটাই হয়। তার মানে সাইকেল নিয়ে যখন রাস্তা বাঁক নেয়, রাস্তাটা কিন্তু বৃত্তাকার না, কিন্তু জাস্ট একটা বৃত্তচাপের মতো একটা অংশ, জাস্ট ধরো এতটুকু অংশ। তো সে যখন এতটুকটা বাঁক নিতে চাবে, সে আসলে ইনডাইরেক্টলি, সে নিজেও জানে না, কিন্তু সে আসলে একটা বিশাল বড় বৃত্তাকার গতির একটা অংশ হয়ে যায়। বৃত্তাকার গতি হতে হলে কেন্দ্রমুখী বল লাগবে, তাহলে তার এখান থেকে এখানে বাঁক নিতে হলো কেন্দ্রমুখী বল লাগবে, যার জন্য সে হচ্ছে কি নিজের শরীরটাকে বাঁকায় ফেললে একটা প্রতিক্রিয়া কি করে, ওই যে আর সাইন থিটা দেখাইলাম না, এই আর সাইন থিটাটা হচ্ছে এই বরাবর কাজ করে, সরি আর কস থিটাটা, সে বাঁক নেওয়ার কারণে এটা হচ্ছে কেন্দ্র বরাবর কাজ করে। এখন কথা হলো ভাই, এই কেন্দ্র কোথায়? কেন্দ্র কিন্তু বাস্তবে দেখবা না বাঁক নেওয়ার সময়। তার মানে এইটা থেকে আসলে বুঝতে হলে আমাদের একটা ইয়া করতে হবে, একটা বক্রপথ দেখাইতে হবে, সেখান থেকে ভাইঙা আরো ভালো করে বোঝানো যাবে। দেখো, সেটা হচ্ছে যে এরকম, যে ধরো একটা পথ এরকম, ঠিক আছে, এই পয়েন্ট থেকে শুরু করে ধরো ডি পয়েন্ট পর্যন্ত গেলাম, ঠিক আছে। এখন আমরা এটা বুঝছি যে বাঁক নেয়ার সময় ওইটা আসলে টোটাল একটা বিশাল বড় একটা সার্কেলের অংশ হয়ে যায় অটোমেটিক্যালি। আর সার্কেলে ঘোরা মানে কেন্দ্রমুখী বল লাগবে। তাহলে ওই যতটুকু অংশ যদি 5 সেকেন্ডের জন্য হয়, সে বাঁক নেওয়ার সময় 5 সেকেন্ড পর্যন্ত তার কেন্দ্রমুখী বলের দরকার হয়। যার কারণে সাইকেল আরোহী নিজের অবস্থান থেকে একটু বেঁকে গেলে তার প্রতিক্রিয়ার একটা অংশ কি করে কেন্দ্রমুখী বলের যোগান দিয়ে দেয়। কিন্তু যখন আমি ট্রাকের জন্য যাব বা বড় বড় বাসের জন্য যাব, তারা কিন্তু বাঁকতে পারে না। তো যখন তারা যেহেতু বাঁকতে পারে না, আসলে আমাদের তখন রাস্তার মধ্যে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি, যে রাস্তার পরিবর্তনটা অটোমেটিক্যালি কি করবে, ওই ট্রাক বা ওই বাসকে কেন্দ্রমুখী বলের যোগান দিবে, যাতে সে অটোমেটিক্যালি কি করতে পারে, ওই বৃত্তাকার পথ চলে যেতে পারে। তো সেটা বোঝার জন্য আমি দেখো এইটা একটু ভালো করে দেখালাম। এখানে হচ্ছে আমরা একটা কিছু পয়েন্ট বলবো, খেয়াল করো। একটা বস্তু এই যে এই পয়েন্ট থেকে করে এই বাঁকা পথ দিয়ে 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 এইভাবে যাচ্ছে, ঠিক আছে। সো একটা জিনিস খেয়াল করো, এই বাঁকা পথটি দিয়ে যখন যাচ্ছে, আসলে প্রতিটা পয়েন্টে আসলে তার হচ্ছে কেন্দ্রমুখী বলের দরকার হবে। কেন দরকার হবে? ধরো যদি এই পয়েন্টের কথা চিন্তা করো, এই পয়েন্টের কথা চিন্তা করলে দেখা যাবে যে এইটা, এই ছোট্ট একটা, এই যে ধরো এই পয়েন্টের কথা মার্ক দিলাম, হ্যাঁ, একটা পয়েন্ট নাম দিলাম, ধরো P1 দিলাম। বস্তুটা যখন P1 দিয়ে কার্ভ হয়ে তারপরে নিচে যাওয়ার চেষ্টা করবে, তখন আসলে দেখো যদি P1টা এরকম বাঁকা না হয়, এটা একটা বৃত্তাকার পথ হইতো, তাহলে তার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার সময় কেন্দ্রমুখী বলের দরকার লাগতো, যেটা হচ্ছে এই যে বরাবর কাজ করতো কেন্দ্র বরাবর। এখন যদিও সে বাঁকা পথে যাইতেছে, ওই বাঁকা পথের ওই পয়েন্টে একটা বৃত্ত আঁকবা, ওই বৃত্ত আঁকলে ওই বৃত্ত পথে যেই পরিমাণ কেন্দ্রমুখী বল লাগতো, ওই বাঁকা পয়েন্টটা পার হওয়ার সময় তারপর সেম কেন্দ্রমুখী বলে কেউ টানতে হবে, আদারওয়াইজ সে বাঁকতে পারবে না। সো একটা জিনিস খেয়াল করো, যখন বক্রপথ চলে যাবে, এইখানে হয়তোবা একটা অন্যরকম বৃত্ত হইতে পারতো, এখানে হয়তোবা অন্যরকম আরেকটা বৃত্ত হইতে পারতো, এই পয়েন্টটা যদি ধরো এখানে আরেকটা বৃত্ত হইতো। তার মানে যখন এই আঁকা বাঁকা পথে যায়, আমরা হচ্ছে প্রতিটা পয়েন্টে একটা হচ্ছে বৃত্ত আঁকবো, আর ওই বৃত্তের জন্য কেন্দ্রমুখী বলটা বের করব, কারণ আমরা জানি যে কেন্দ্রমুখী বল কি F=mv²/r, তার মানে এই r এর উপর ডিপেন্ড করতেছে। সো এইটা থেকে এটা বোঝা যায় যে এই এরকম পথে যদি কেউ ঘুরতে চায়, তাহলে তার কেন্দ্রমুখী বলের যেহেতু প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা বৃত্ত আঁকা পসিবল, তাহলে এই প্রত্যেকটা পয়েন্টের জন্য কি আর এর মানটা কি আসবে, ভিন্ন আসবে। অর্থাৎ একটা পয়েন্টে একটা করে সার্কেল লাগবে, একটা পয়েন্টে একটা করে সার্কেল লাগবে, এবং ওই পয়েন্টটা পার হওয়ার সময় ওই পরিমাণ কেন্দ্রমুখী বলের যোগান তাকে দিতে হবে, না হলে সে বক্রপথের সামনে যাইতে পারবে না। কারণ বক্রপথের অংশ হওয়া মানে সে আসলে
ওই পয়েন্টে একটা সার্কেল যদি থাকতো তার অংশ হয়ে যাওয়া। আশা করি এতটুকু বুঝতে পারছো। সো এই সার্কেল গুলা যেহেতু প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা করে আঁকা সম্ভব, হ্যাঁ এমন হইতে পারে যে ধরো একটা সুন্দর পথ, সুন্দর পথ তো হয়নি, আর বাজে হয়ে গেছে। ধরো এরকম একটা সুন্দর পথ থাকতো, তখন আসলে দেখা যাচ্ছে সে একাই পুরাটা ধরো বৃত্তের একটা অংশ থাকতে পারতো। আর আমরা যেহেতু একটু বেশি বাঁকা বাঁকা নিচ্ছি, তাহলে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বৃত্ত আঁকা যায়। সো এই যে আমরা এই আর্টের পরিচয়টা বুঝলাম, তার মানে আমরা যদিও অল্প একটা বাঁক নিতেছি, আসলে ওই বাঁকটাকে পুরো একটা বিশাল বড় বৃত্তের অংশ ধরে নিতে হবে। আর ওই বাঁকটা পার হওয়ার সময় আমাকে ওইটুকু কেন্দ্রমুখী বলের দরকার হবে, সেইটাকে বুঝতে পারলে। তো এই যে বৃত্তগুলা, এগুলাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়। তো এই যে বৃত্তগুলা, এই যে আর্কটা, এই যে প্রত্যেকটা যদি বৃত্ত ধরো, তাদের যে একটা ব্যাসার্ধ থাকবে, সেই ব্যাসার্ধটাকে বলা হয়, বক্রপথে যখন যাবা তখন তুমি যেটা পাবা সেটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার, অর্থাৎ বক্রপথের ব্যাসার্ধ। বক্রপথের ব্যাসার্ধ মানে হচ্ছে ওই বক্রপথটাকে বিশাল বড় একটা বৃত্তের অংশ ধরে নিলে ওই বৃত্তের ব্যাসার্ধকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। এবং এই প্রত্যেকটা পয়েন্টের বৃত্তগুলাকে বলা হয় একটা পয়েন্ট স্পর্শ করে তো জাস্ট জাস্ট একটু টাচ করে আছে, সেখান থেকে এটার নাম দেওয়া হচ্ছে কিসিং সার্কেল বলা হয় এগুলাকে। ফিজিসিস্টরাই নাম দিছে, অন্য কিছু ভাবার মানে নেই। তো যেহেতু জাস্ট প্রত্যেকটা কার্ভেই নতুন নতুন করে সার্কেল হয়, তাহলে তোমাকে সার্কেল আঁকতে হলে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। তার মানে বাক্যপথ যে যদি যাওয়ার চেষ্টা করো, তখন আসলে এই সাইকেল চালানোর সময় আসলে একটু ডানে বামে কাত হওয়ার ব্যালেন্স গুলার কারণে হয়তো বা তেমন বোঝা যায় না। বাট যদি এইগুলা একেবারে ভালো করে দেখতে পারবা, মানে এই যে আমি বললাম যে রেডিয়াস অফ কার্ভেচারের কথা চিন্তা করে আর এর মানটাকে চিন্তা করতে হবে, বা এই জিনিসগুলো যত গুরুত্বপূর্ণ, এটা আসলে তোমরা প্রুফ পাবা যদি ইয়াতে দেখো, মোটর রেসিং দেখো। মোটর রেসিং এ দেখবা যে তোমার অনেক বাঁকায় বাঁকায় থাকে শরীরগুলা, তাদের হচ্ছে বিশাল বড় কার্ভের মধ্যে দিয়ে যায়, মানে যেতে হয়। তা আমাদের হয়তো বা এরকম বারবার যাওয়া লাগে না দেখে আমরা আসলে বুঝি না। বাট যারা সাইকেল চালায় তারা জানে যে কোন একটা টার্ন নেওয়ার সময় বাঁকতে হয়। আর যদি ওই টার্ন গুলা বারবার চেঞ্জ হয়, আমরা আসলে বুঝতে পারি, কারণ অল্প একটু চেঞ্জ হয় তো আমরা বুঝি না যে আমরা বাঁকতেছি কি বাঁকতেছি না। বাট আসলে আমরা বাঁকা লাগে, নাহলে আসলে এটা ওইভাবে যাওয়া যায় না। ঠিক আছে, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার অর্থাৎ আর এর পরিচয়টা স্ট্রং হয়েছে তোমাদের। তাহলে এতটুকু যদি বুঝতে পারো, এখন আমরা বোঝা উচিত যে যখনই রেডিয়াস অফ কার্ভেচার চলে আসবে, আমাকে কেন্দ্রমুখী বল লাগবে, আদারওয়াইজ আমি ওই কার্ভেচারটা যাইতে পারবো না। যখনই রেডিয়াস অফ কার্ভেচার আসবে, অবশ্যই ধরো ওই সার্কেল গুলোকে আমরা প্রত্যেকটা পয়েন্টে যদি আলাদা আলাদা একটা সার্কেল আঁকা হয়, কারণ এইখানে যদি একটা বৃত্ত আঁকো, এটা শুধু একটা পয়েন্টে স্পর্শ করবে, জাস্ট একটা টাচ করছে, এই জন্য নাম দেওয়া হয়েছে কিসিং সার্কেল, আদারওয়াইজ দেওয়া হইতো না। তো আমাদের বইয়ে দেয়া নাই অবশ্যই এই নামগুলো, রেডিয়াস অফ কার্ভেচারই বলা নাই, কিন্তু আমি তোমাদের বলে দিলাম। এখন এইটাকে কাজে লাগাই হচ্ছে আমরা ব্যাংকিং কোণের একটা ফিলিংস পাইলাম, সেটাই এখন কাজে লাগাবো। তো এখন এটাকে আমরা যেটা করতে পারি, আমি দেখাই তোমাদের একটা, দেখি পয়েন্ট পাই কিনা। দাঁড়াও। তো ব্যাংকিং কোণ কেন শিখবো? সেটা খেয়াল করো। তো যখন ট্রাকের কথা চিন্তা করো, ট্রাককে তো বাঁকানো পসিবল না, বা মানে সাইকেলের আরোহীর মতো সে বাম দিকে বাঁকতে পারবে না, ডান দিকে বাঁকতে পারবে না। তো আমরা যেটা করি যে এরকম যখন বক্রপথ আসবে, অর্থাৎ যেখানে আহ তোমার সার্কেল আঁকা যাবে প্রতিটা পয়েন্টে, এবং সেখানে রেডিয়াস অফ কার্ভেচার বের করতে পারবো, বক্রপথের ব্যাসার্ধ, তখন আমরা কি করি, রাস্তাটাকেই বাঁকা করে দিই, মানে এক পাশ উঁচু করে দিই। তো রাস্তা যদি উঁচু হয়, ট্রাকটা যখন আসার চেষ্টা করবে, এই যে চিন্তা করো, ট্রাকটা যখন এখানে থাকবে, সে অটোমেটিক্যালি কিন্তু বাঁকা থাকবে। তো এই যে রাস্তাটাকে একপাশে উঁচু করে দিতেছি, সেই যত কোণে উঁচু করব, সেটাকে বলা হয় হচ্ছে আমার ব্যাংকিং কোণ। তাহলে আমরা যে ব্যাংকিং শিখতেছি, আসলে এটা হচ্ছে এই যে এই চিত্রটা একটু মাথায় রাখো, একটা পয়েন্ট থেকে এক পাশ উপরে উঠাই দিছে,
একটা পয়েন্ট থেকে এক পাশ উপরে উঠাই দিছে। সো আমরা হচ্ছে এইটা রেসপেক্টে এখন এখানে এটা শিখি। তাহলে এইটা হচ্ছে মূলত এটা যে নর্মালি রাস্তা দুই পাশ কি থাকে, সমানে থাকে, কিন্তু যখন একটা বিশাল বড় বক্রপথে আসবো, ধরো এই যে বক্রপথটা এরকম, সো তখন সাইকেল আরোহী বাম দিকে ধরো বাইকা গেলে কেন্দ্রমুখী একটা বল কাজ করবে, সে চলে যেতে পারবে। কিন্তু যখন ট্রাকটাকে যদি বাঁকতে হয়, এভাবে পসিবল হইতো না। সো ঠিক আছে, তো তখন আমরা যেটা করব যে ট্রাকটা যদি বাঁকাইতে হয় এই পাশটাকে একটু উঁচু করে দিব, এই পাশের গুলা মাটি দিয়ে উপরে উঁচাই দিব, সেটা কিন্তু আমরা দেখছিলাম। তো আসলে এটা করি যে এই প্রান্তটা সমানে না রেখা এটাকে একটু উপরে রেখা দিই, তখন রাস্তাটা হয়ে যায় এরকম। তো এই যে অ্যাঙ্গেলে এটাকে উঁচু করলাম সেই অ্যাঙ্গেলটাকে নাম দিই হচ্ছে আমরা ব্যাংকিং কোণ। তো আসলে বুঝছো এবার ব্যাংকিং মানে কিন্তু তোমার ইয়া না, ওই যে ব্যাংকে যেই যাইতেছে ওরকম না, ব্যাংকিং কোণটা হচ্ছে এটাই যে এক পাশটাকে একটু উঁচু করে দিলে, এখন যদি এখানে একটা ট্রাক থাকে সে কিন্তু অটোমেটিক্যালি বাঁকা হয়ে আছে। তো বাঁকা হয়ে থাকলে তার ওজন যদি ওইদিকে কাজ করবে, প্রতিক্রিয়া কিন্তু কোন দিকে কাজ করতেছে, উলম্ব বরাবর একটা অংশ এমজি কস থিটা, আর ওজনের একটা অংশ কি কাজ করবে বলতো, এমজি সাইন থিটার নিচের দিকে কাজ করবে। তো আমাদের আগের ডায়াগ্রামের কারণে অনেক সুবিধা হয়েছে। তো এটাকে ধরে নিলাম আমাদের হচ্ছে ট্রাকের সাথে মিলাই নিলাম, ট্রাক বা গাড়ি। ঠিক আছে, তো ট্রাক বা যদি গাড়ি হয়ে যায়, থিটা হচ্ছে ব্যাংকিং কোণ, এখন হচ্ছে এমজি। ওকে, ঠিক আছে। এখন এই ব্যাংকিং কোণের একটা রাশিমালা আছে, ওই রাশিমালা আমাকে প্রুফ করতে হবে। এই প্রুফটা একটু খুব ভালো করে খেয়াল করো, আবার বলতেছি ভালো করে খেয়াল করো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, কোন বস্তু যখন, চাবি নিয়ে এসে পড়ছি, আমার আপু দিব আমার মায়ের। চাবি নিয়ে এসে পড়ছি, বাসার বাইরে দাঁড়ায় রয়েছে, আপু দিবে মায়ের আমাদের আজকে। ঠিক আছে, এখন সো কথা হচ্ছে এই বাঁক নেয়ার সময় একটা সার্টেন ভ্যালোসিটির চেয়ে যদি বেশি হয়ে যায়, এই একটা নির্দিষ্ট কোণের জন্য একটা হাইয়েস্ট ভ্যালোসিটি পাওয়া যায়। এর চেয়ে যদি বেশি কেউ নেয়, তখন আর সে ওই বক্রপথে থাকতে পারবে না, তার থেকে ছিটকে চলে যায়। সো এই ব্যাংকিং কোণ আর হচ্ছে সর্বোচ্চ ভ্যালোসিটি, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আমাদের জানতে হয়। তো সর্বোচ্চটা জানার জন্য দেখো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, যখন একটা বস্তু, আচ্ছা চিত্রটা একটু বড় করে রাখি। সেই হচ্ছে আমার ধরো ট্রাকটার ভর হচ্ছে নিচের দিকে কাজ করবে এমজি, আর এটা থিটা হলে ব্যাংকিং কোণ, এটা কিন্তু আর নর্মাল কোণ না, এটা ওই হেলানো তলের কোণ না, জাস্ট এটা একটা ব্যাংকিং কোণ। রাস্তাটাকে উঁচু করে দিছি, তাহলে এই বরাবর কাজ করে হচ্ছে এমজি কস থিটা, এই বরাবর কাজ হচ্ছে এমজি সাইন থিটা। ঠিক আছে, এমজি কস থিটা এমজি সাইন থিটা। আর এখন যেটা বলতেছিলাম যে যেহেতু বৃত্তাকারে ঘুরতেছে, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা কিন্তু একটা বৃত্তের অংশ, অর্থাৎ এটা কিন্তু একটা বিশাল বড় বৃত্তের অংশ। তো বৃত্তের অংশ ধরলে এই এই বরাবর আসলে কি কাজ করতেছিল, আমার কেন্দ্রমুখী বল এফসিপি, জড়ো এই হচ্ছে কেন্দ্র। তো তুমি যে রেডিয়াস অফ কার্ভেচারের জন্য যে একটা সার্কেল আঁকবা, তার কেন্দ্র যে কোথায় হবে এটা তুমি নিজেও জানতে নাও পারো। তো ধরে নিলাম, তো ওইটার রেসপেক্টে এটা রেডিয়াস ধরে নিলাম আর, তাহলে কেন্দ্রমুখী বলের বিপরীত সমান কি কাজ করবে, কেন্দ্র বিমুখী বল, যেটাকে বলতাম এফ সিএফ। তো তার এই তল বরাবর একটা অংশ কাজ করে হচ্ছে এফ সিএফ কস থিটা। তো এফ সিএফ এর ভ্যালুও কিন্তু কত, এম ভি স্কয়ার বাই আর, এটাও জানতে হবে তোমাদের। কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বলের মান সমান, যদি আমরা বলছিলাম কেন্দ্র বিমুখী বল এক্সিস্ট করে না, বাট আপাতত করবে। তাহলে এই বরাবর এমজি সাইন থিটা কাজ করলে ওই বরাবর কাজ করতেছে এফসিএফ কস থিটা। এখন এফসিএফ কস থিটা কিন্তু রাস্তার থেকে তাকে উল্টায় নেওয়ার চেষ্টা করবে। সো আর এমজি সাইন থিটা তাকে আটকায় নেওয়ার চেষ্টা করবে, যদি ধরে নিই যে এই তলে কোনো ঘর্ষণ বল কাজ না করে। তাহলে এমজি সাইন থিটা নিচে নামায় আনতে চায়, আর এফসিএফ কস থিটা তাকে উপরে উল্টায় নিতে চায়। যদি তারা সমান, তাহলে এই এমজি সাইন থিটা যদি অবশ্যই কি আসে, এফসিএফ
এফসিএফ কস থিটা থেকে কি আসতে হবে, বড় আসতে হবে। যদি ছোট হয়ে যায় তাহলে এফসিএফ টা যদি বড় হয়ে যায় তখন গাড়িটা আসলে উল্টায় যায়। এই কারণে দেখবা যে বাঁক নেওয়ার সময় ট্রাক উল্টায় যায়, গাড়ি উল্টায় যায়, কারণ তারা ভেলোসিটিটাকে কন্ট্রোল করে না। এখন এই ভেলোসিটিটা হাইয়েস্ট কত হইতে পারবে, গ্রেটার দেন হইলেই হলো, কিন্তু একদম লিমিটিং কেস হচ্ছে সমানটা। কারণ এর চেয়ে যদি কম হয়ে যায়, এফসিএফ টা যদি এর চেয়ে বেশি হয়ে যায় বা এমজি সাইন থিটা যদি এর চেয়ে কম হয়ে যায় তখনই উল্টায় যাবে, আদারওয়াইজ সব কেসে সেম। তাহলে এইখানে থাকলো এমজি সাইন থিটা, আর এখানে এফসিএফ সমান লেখা যায় এমবি স্কয়ার বাই আর কস থিটা। সেইখানে দেখো এম এম যদি কাটো তুমি দেখো টেন থিটা সমান লিখতে পারবা ভি স্কয়ার বাই আর, এটাই হচ্ছে আমাদের বইয়ে প্রুফ আছে, আমরা করে দিলাম টেন থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। ঠিক আছে, তাহলে তোমরা এদের পর্যন্ত তুলে নাও, টেন থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, না সরি ভি স্কয়ার বাই আর জি, জি জি গুণ থাকবে অবশ্যই, এম জি তো এম এম কাটলে জি থাকবে, এম এম কাটো ভি স্কয়ার বাই আর জি ইকুয়াল টু টেন থিটা। সেই থিটাটা হচ্ছে তো ভি এর হাইয়েস্ট ভ্যালুর জন্য একটা থিটার সার্টেনের জন্য ভি এর একটা হাইয়েস্ট ভ্যালু পাবা, থিটা চেঞ্জ করবা ভি চেঞ্জ হবে, থিটা চেঞ্জ করবা ভি চেঞ্জ হবে। এই জন্য রেসিং কারের জন্য যে থিটা গুলো একটু বড় হয় যাতে ভি এর মানটা আরো বেশি বাড়তে পারে। আর যদি নর্মাল রাস্তার জন্য হয় তখন থিটার মানটা কম থাকে, যেটা বাংলাদেশে কম থাকে। কিন্তু বাংলাদেশের ড্রাইভাররা তো খুব বেশি গতিতে চালাতে যায়, দেখবা যে প্রতিদিনই কোনো না কোনো ট্রাক উল্টে যাচ্ছে বা সামথিং কিছু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এতটুকু থাকলো, সবাই ভালো থাকো।